মানে কারা আমাদেরকে হামলা মামলা করতে চায়, কারা মব লেলিয়ে দিতে চায়, আমাদেরকে মানে পিনাকি ইলিয়াসের মতো বিদেশ থেকে বলে দেয় যে অমুক জায়গায় বুলডোজার পাঠাও, গুড়িয়ে দাও, তেমনি চিহ্নিত করে দেওয়ার এই কাজটি যারা করছিল এতদিন ধরে, গত 8-9 মাস, সেটা আমরা দেখছিলাম। তো গতকালকের ঘটনার পর মনে হয়েছে যে না, এটি আর মনে হয় সহ্য করা যায় না। এখন এই মুখোশধারী মানুষগুলোর মুখোশ উন্মোচনের সময় এসেছে। অন্তত ভদ্রচিত ভাষার যে পোস্টগুলো আছে সেগুলো জাতির সামনে তুলে ধরা উচিত। সেজন্য সন্ধ্যায় আমি পোস্টগুলো দিয়েছি, সেখানে নামটা মুছে দিয়েছিলাম, একটু সময় নিয়েছিলাম। এখন আপনার সাথে আমি যখন কথা বলছি আমি আমার পোস্ট ওপেন করে দিয়েছি, সেখানে সবাই দেখতে পাবে যে কারা কারা আসলে আমাদেরকে নিয়ে পোস্ট দিয়েছে বা আমাদের শিল্পীদেরকে নিয়ে পোস্ট দিয়েছে, কেন দিয়েছে, কেমন করে দিয়েছে, সেটা সবিস্তারে দেয়া আছে। আমি এখন আপনাকে আপনার পুরো প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখেন, গত 15-16 বছরে আমরা কিন্তু একসাথে মিলেমিশে কাজ করেছি। আমার কোয়ার্টিস্টকে বা আমার সাথে যে কাজ করছে বা আমরা যারা কাজ করছি একসাথে, আমরা কিন্তু প্রশ্ন করিনি যে সে কোন রাজনৈতিক ধারার। এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যখন অনুদান দিয়েছেন, তিনি কিন্তু জানতে চাননি, দেখতে চাননি কে বিএনপির শিল্পী, কে আওয়ামী লীগের শিল্পী। তিনি মনে করেছেন বাংলাদেশের শিল্পী, তাকে অনুদান দেওয়া প্রয়োজন, তাকে সহযোগিতা করা প্রয়োজন, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং তিনি মানে অনেক বেশি মানবিক, অনেক বেশি শিল্প মাধ্যম মানে শিল্পী মাধ্যম বান্ধব, সে কারণে কিন্তু তিনি এই কাজটি করতেন। এবং আমরাও কিন্তু সবাই একসাথে খুবই মানে শান্তিপূর্ণ ভাবে একসাথে সকল কাজকর্ম করেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু জুলাইয়ের শেষের দিকে আমরা দেখলাম যে একটা গ্রুপ শিল্পীরা, তার সাথে সাংবাদিক বলেন, কবি, সাহিত্যিক, সকলে মিলে একটা গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেল। ঠিক আছে, সেটা তাদের নিজস্ব স্বাধীনতা, তাদের ব্যক্তি স্বাধীনতা আছে, তাদের অধিকার আছে, তারা যে কোনো কিছুকে সমর্থন করতে পারে। কিন্তু তারা কিন্তু এতদিন আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ছাতাই ছিলেন, আমাদের সাথে আমাদের নির্বাচনের ট্রাকেই ছিলেন, আমাদের সাথে আমাদের হেলমেটেই ছিলেন, আমাদের সাথে একই সাথে আমরা দেখেছি। বরং আমরা যেখানে পৌঁছাতে পারিনি তারা কিন্তু সেখানে পৌঁছেছেন, বা তারা আমাদের সাথে মিলেমিশে থেকেছেন, এমপি হতে চেয়েছেন, পদ পদবি চেয়েছেন, ব্যবসা করেছেন, কোনোদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা দেখলাম শেষের দিকে এসে তারা আলাদা হয়ে গেলেন, সেটাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন আমরা বঙ্গবন্ধুর পক্ষে, বাংলাদেশের পক্ষে, আওয়ামী লীগের কর্মী হিসেবে বা বঙ্গবন্ধু সমর্থক হিসেবে আমরা যারা আমাদের স্বাধীনতা প্রকাশ করেছি, আমাদেরও তো মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি রোকেয়া প্রাচী একটা রাজনৈতিক দলকে সমর্থন করতে পারি, তার কর্মী হতে পারি, এবং এটাতে আমি আরো 15 বছর ধরেই সেই দলের কর্মী সমর্থক। আমি তো জুলাই 2024-এ এসে আওয়ামী লীগের কর্মী সমর্থক হইনি। বা আমার সাথে আরো যারা আছেন এই শিল্পীরা, তো কেউ তো হুট করে জুলাই মাসে এসে শিল্পী হননি, দীর্ঘ সময় ধরে তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছেন। কাজে গতকালকে যে শিল্পীর আমার সাথে চা খেতে সমস্যা হয়নি, আমার বাসায় আমার জন্মদিনের কেক কাটতে সমস্যা হয়নি, আমার সাথে শুটিং করতে সমস্যা হয়নি, জুলাইয়ের শেষে অগস্টের 5 তারিখের পর দেখলাম আমাদেরকে তারা নিতে পারছে না। আমাদের শাস্তি দরকার, আমাদের হামলা হওয়া দরকার, মামলা হওয়া দরকার, আমাদের এই থেরাপি দরকার, সেই থেরাপি দরকার। আমাদের অপরাধ কি? আমরা যারা বঙ্গবন্ধু কন্যার সমর্থক, আমরা যারা আওয়ামী লীগকে বিশ্বাস করি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। সেই গ্রুপে ভেতরে যারা ছিলেন হেলমেটের ভেতরে, তারাই 2-1 সেখানকার স্পাই ছিলেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট গুলো ফাঁস করেছেন, আমাদের নাম্বার সহ পাবলিক হয়ে গেল। ঠিক আছে, উনাদেরটা আমার কাছে কিন্তু আছে। তারপর যখন ওনারা একটা সংগঠন করলেন যেখান থেকে আমাদের বিরোধিতা করছেন, সেই স্ক্রিনশট তো আমার কাছেও আছে, আমাদের কাছেও আছে, আমরা কিন্তু সেটি প্রকাশ করিনি। কিন্তু ওনারা আমাদেরটা প্রকাশ করলেন, আমাদের টেলিফোন নাম্বার সহ। এবং তারপরে আমরা দেখলাম জুলাই থেকে তো একটা শুরুই হলো আমাদেরকে নিয়ে ট্রল করা, অকথ্য ভাষা গালাগালি করা, এবং সেই ভাষার কোনো সীমানা নেই। এত বছর ধরে আমরা, আমাদের সিনিয়র শিল্পীরা, আমরা সবাই কাজ করে এসেছি বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম জুলাইয়ের শেষ থেকে অগস্ট 5-এর পর থেকে আমাদের মানে আমরা সম্ভ্রমহানির শিকার হয়ে গেলাম, মানে বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলেই। তো তখন যেটা হলো, আমরা দেখলাম যে সেই মানে বড় ছোট, পরিচিত অপরিচিত, মানে একটা গ্রুপ, তারা যেন আমাদেরকে চিহ্নিত করে দিচ্ছে যে উনি কোথায়। উনাকে এয়ারপোর্টে পালানোর সময় ধরা হোক, তাকে খোঁজা হোক, তাকে ধরা হচ্ছে না কেন, তাকে ধরে আয়নাঘরে পাঠানো হোক, তাকে ধরে ডিম থেরাপি দেওয়া হোক, তাকে উল্টা করে ঝুলায় রাখা হোক,
আমি এই শব্দগুলো সবচেয়ে ভালো শব্দ, সবচেয়ে ভদ্রচিত পোস্ট এগুলো। এবং তারা আমাদের নাম ধরে ধরে, অরুণা বিশ্বাস, অঞ্জনা আপা, আমাদের সোহানা সাবা, আমাদের শাওন, জ্যোতিকা জ্যোতি, তুষ্টি, মানে কেউ বাদ নেই। আমরা কিন্তু সহ্য করে আসছি এতদিন। তারপর আমরা দেখলাম গত 16 ঘন্টা আগে আমরা আবিষ্কার করলাম সিদ্দিককে মারার পর আমরা দেখলাম যে একটা গ্রুপ তারা পোস্ট দিয়েছে যে সিদ্দিককে খোঁজা হচ্ছে। সেটা দেখলাম, পেলাম আর কি, যে খোঁজা হচ্ছে। তখন খুঁজে দেখলাম যে খোঁজা হচ্ছে মানে এই পোস্ট কি। তারপরে দেখলাম সিদ্দিক কিন্তু মার খেলো। মানে সিদ্দিককে খোঁজা হচ্ছে এই পোস্টটা পেলাম কখন? 15 ঘন্টা আগে আমরা একটা সমাবেশ করেছিলাম এফডিসি চত্বরে। এফডিসির শিল্পী, কলা কুশলী, পরিচালক, প্রযোজক, আমরা সকলে মিলে আমাদের সেই 2রা আগস্ট 2024-এর সেই সমাবেশের ছবি দিয়ে সেখানে লেখা হলো এদেরকে চিনে রাখছি, আমাদেরকে চিনে রাখতে হবে, আমাদেরকে খুঁজতে হবে। তো তখন আমি ওই পোস্টটা দেখার পরে যখন আমি একটু খুঁজলাম সেই পাতাগুলো, তখন আমি পেলাম যে 22শে এপ্রিল সিদ্দিককে খোঁজা হচ্ছে এরকম একটা পোস্ট আছে, এবং গতকালকে সিদ্দিক মার খেয়েছে। তারপর আমি আরো যেটা ডেঞ্জারাস আবিষ্কার করলাম সেটা হচ্ছে 2014 সালে আগুন সন্ত্রাসে যখন পুরো বাংলাদেশ বিপর্যস্ত, আমাদের শিল্পীদের কিন্তু তো শুটিং করে খেতে হয়, সকল শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। তখন মানে টোটাল ইন্ডাস্ট্রি শিল্পীরা সকলে মিলে রাজপথে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেখানের মানে বেশিরভাগই কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত না, এবং এমন অনেকে আছেন যারা বেঁচে নেই আজকে। সেই মৃত ব্যক্তিদের ছবি পর্যন্ত সেখানে পোস্ট করে বলা হচ্ছে এদেরকে চিনে রাখতে হবে, এরা মানুষ না, এরা শিল্পী না, এরা অমানুষ, অশিল্পী, কুশিল্পী এবং খারাপ ভাষায় কথা বলছে। মানে মৃত ব্যক্তিকেও ছাড়ছে না, যে শিল্পী মারা গেছেন তার ছবিটা ওখানে আছে। এবং আমরা মানে 5ই আগস্ট থেকে যাদের পোস্ট সহ্য করে আসছিলাম, এবং এখন মনে হলো যে এই যে ওরা আমাদের ছবি, আমাদের পোস্ট দিয়ে দিয়ে যে আমাদেরকে জাতির সামনে এভাবে অসম্মানিত করছে, আমরা প্রথমে ভেবেছিলাম এটা অসম্মানিত করা, কিন্তু এখন দেখছি আমাদেরকে আসলে তৌহিদি জনতা, মব বাহিনীর কাছে আমাদের ছবিটা দিয়ে একটা চিহ্নিত করে দিচ্ছে যে আমাদেরকে হামলা মামলার শিকার করা হোক। এবং গত 15-16-20 ঘন্টার মধ্যেই কিন্তু হামলা হলো, মামলা হচ্ছে। আজকে দেখেন আমাদের সকল শিল্পীদের নামে মামলা, সাংবাদিকদের নামে মামলা। আমরা কি মানে হত্যা চেষ্টা করার মতো মানুষ সকলে? আমরা কি ইরেশ জাকের যদি হত্যাকারী না হতে পারে তাহলে আমরাও না, আমরা কেউই না। এই যে শিল্পীদের মধ্যে দুটা বিভাজন হয়ে গেল, একটা গ্রুপ যারা জুলাইকে সমর্থন করেছিলেন তারা একটা দিকে চলে গেলেন, এখন এখানে জুলাই আগস্ট বলে তো কথা না, এটা তো বাংলাদেশ। এই পুরো নাটক, সিনেমা, গান, নাচ, মানে এই পুরোটা তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি। প্রত্যেকে রাজনৈতিক চর্চা করবে, গণতান্ত্রিক অধিকার সকলেরই আছে, কিন্তু এই যে বিভাজনটা করে ফেলেছেন ওনারা, বিভাজন করে আজকে যে চিহ্নিত করে দেওয়া হচ্ছে আমাদেরকে মব বাহিনীর কাছে হামলা মামলার জন্য, এবং যে অকথ্য ভাষা, মানে ভাষায় যে, মানে আমি ওই ওয়ার্ড গুলো আমি উচ্চারণ করতে পারবো না। যে মানুষটা জুলাইয়ের আগে আমার বাসায় আসতে পারে, আমাদের সাথে কাজ করতে পারে, তারা যদি আমাদেরকে অকথ্য ভাষায় কথা বলতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে, তাহলে এত বছর ওনারা কাজ করেছেন কি করে? যে মানুষটা আমাকে 2022 সালে আমাকে আপন মনে হচ্ছে, আমাদেরকে শ্রদ্ধা করছে, আমরা তাদের প্রিয় শিল্পী, একসঙ্গে কাজ করছে, তখন আমরা কি করে একসাথে কাজ করতে পারলাম? তিনি তখন কি করে আমাকে গ্রহণ করতে পারলেন? তাহলে উনার যে চেতনা, গণতান্ত্রিক চেতনা, স্বাধীনতার চেতনা, উনার ফেসিবাদের চেতনা, এই সকল চেতনা কি তাহলে জুলাইতে এসে উদয় হয়েছে? আমি তাদেরকে নিয়ে আর প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু আমার মনে হয়েছে আমাদের শিল্পী সমাজের নিজেদের রক্ষার দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। ওই যে আগুন সন্ত্রাসে যে শিল্পীরা ওখানে দাঁড়িয়েছেন, ওখানে আপনি গুনলে দেখবেন যে কেউ বাকি নেই। 2014 সালে সকলেই, মাসুম আজিজ উনি মারা গেছেন, ওনার ছবিও আছে, অঞ্জনা আপা মারা গেছেন, ওনার ছবিও আছে। এগুলো বন্ধ হওয়া উচিত। শিল্পীদের এইভাবে বিভাজিত হয়ে পরস্পরকে মানে রক্তাক্ত করবার জন্য মব বাহিনীর হাতে তুলে দেয়া, নোংরা ভাষায় অপমান করা, এটা তো হতে পারে না।
তাহলে তহিদি জনতা আমার এই কোয়ালিস্টের মধ্যে পার্থক্য কি? তার মানে কি যে এই শিল্পীদের মধ্যে এই বিভাজন তৈরি করে আসলে এই অঙ্গনটাকে কি একেবারেই শেষ করে দেওয়া হচ্ছে কিনা? এখানে একজন লিখেছেন, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন অসুস্থ হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার উদ্দেশ্যে টাকা দিলেন। এটা আমি জানি, সেটা কাজী মাজারুল আনোয়ার, তারপর তাকে সহযোগিতা করা হয়েছে, আরো অনেকেই। ঘটনাটা হচ্ছে যে এই যে আমি যে প্রশ্নটা করলাম, এই যে রাজনীতির মত ভিন্ন মত থাকতেই পারে আপনার, কিন্তু সংস্কৃতি অঙ্গনকে আপনি বলছিলেন যে আপনাদের সময় সবাই একে অন্যের হয়ে একসঙ্গে কাজ করেছেন। এখন এই যে চিহ্নিত করে দেওয়া, এই চিহ্নিত করে দেওয়ার ফলে কি রকম থ্রেট আসলে ফিল করছেন, অনুভব করছেন আপনারা? দেখেন, আমাদের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি যখন উপদেষ্টা হননি, তিনিও পোস্ট দিয়েছেন আমাদেরকে নিয়ে। কেন? ইমেল হক, যে সারা জীবন আওয়ামী লীগে কাজ করেছে, মেঘ বলে একটা ছেলে, তারা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের আমলারাই ছিল, সুযোগ সুবিধা নিয়েছে। তিন মোহাম্মদ মন্টু, সে বিএনপি রাজনীতি করে, ভালো কথা। দুদিন আগে তো আপনি আমার সাথে কাজ করলেন, আজকে কি হলো? আজকে আপনারা তো ক্ষুব্ধতা কেন? আপনি আমাদেরকে চিনে রাখছেন কেন? মেরে ফেলবেন? তিন মোহাম্মদ মন্টু আমাদেরকে মেরে ফেলার জন্য খুঁজছেন। কার নাম বলবো আপনাকে? মানে অনেক নাম, আমি সবার নাম ফেসবুকে দিয়েছি। আর যারা অকথ্য ভাষায় মানে এই ভাষার কোনো সীমানা নেই। মানে একটা মেয়েও যে আরেকটা মেয়েকে, একজন মেয়ে শিল্পী আরেকটা মেয়ে শিল্পীকে মানে কত অশ্রাব্য ভাষায় গালি দিতে পারে, মানে কত অশ্রাব্য ভাষায় আমাদের, মানে আমি যদি নাম, আমি কিভাবে নাম, আমার আসলে আমি নিয়ত করেছিলাম যে নাম বলবো, কিন্তু যেহেতু মেয়ে শিল্পী এই জন্য আমি নামটা বলবো না। কারণ আমি মানে আমার মিনিমাম একটু মানে ভাবা দরকার যে কতটুকু বলা যায়। দেখেন, আমি যখন 32-এ আক্রান্ত হয়েছিলাম, আমাদের মানে রিয়াজুল রিজু বলে একজন ডিরেক্টর, সে এমন অশ্রাব্য একটা কথা বলেছে, মানে আমার দেখাতে হবে কোথায় আঘাত লেগেছে। আমাদের অনেক শিল্পীদের আমি দেখেছি, মানে প্রসূন আজাদ বলে একজন শিল্পী, সেও মানে শুধু আমাকে না সবাইকে, মানে আমাদের অপরাধ কি? আমরা জয় বাংলা বলেছি, আওয়ামী লীগ করেছি। আজকে ধরেন মানে আমাদের কিছু কিছু মানুষ আছেন যারা ধরেন আমাদের বয়োজ্যেষ্ঠ, আমরা যাদেরকে সম্মান করি, যাদের সাথে আমাদেরও তো সিনিয়র আছে, আমরা কিন্তু সিনিয়রদের নিয়ে কোনো খারাপ কথা বলি না। তো কিন্তু ইন্ডাস্ট্রিতে কি হলো জানেন, একটা মানে সংস্কার করতে গিয়ে তারা যেটা করলো, যেমন ছাত্ররা শিক্ষকদেরকে অপমান করলো, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করলো, তেমনি আমাদের সংস্কৃতি অঙ্গনে যেটা হলো, একটা শ্রেণীর শিল্পীরা আমাদের অন্য শিল্পীদেরকে অপমান করতে গিয়ে টোটাল শিল্পী সমাজকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন। কারণ আমি যখন আরেকটা মেয়ে শিল্পীকে গালি দিব, তখন সেই গালিটা তো আমার উপরও পড়ে। তো তারা আমাদের উপর প্রতিহিংসায় বা আমাদের সংস্কৃতির উপর প্রতিহিংসায় তারা যে জিঘাংসাটা করেছে, তাতে মানে দিনের শেষে কিন্তু দেখেন আমাদের পরিমণি বলেন, আমাদের মিম সহ আরো অনেকে, শাবনাম ফারিয়া, ওরা কিন্তু কোনো মানে শোরুম ওপেনিং করতে পারে না। 16 বছরে কোনোদিন ওদের এই পরিস্থিতি ফেস করতে হয়নি। আজকে কনসার্ট নেই, আজকে লালন নাই, আজকে রবীন্দ্রসঙ্গীত নাই, আজকে মঞ্চ নাটক নাই, আজকে আজকে কি হচ্ছে? দেখেন, আমরা সেন্সরে ছিলাম, আমি তো সেন্সর বোর্ডে ছিলাম শেষের 3 মাস। তার আগে থেকে শুনছি শনিবার বিকেল বাংলাদেশ আওয়ামী লীগের গভর্নমেন্ট সেন্সর দিচ্ছে না। তো আজকে 9 মাস আপনারা সেন্সর দিচ্ছেন না কেন শনিবার বিকেল? কিন্তু তখন বাংলাদেশ আওয়ামী লীগের সরকার সেন্সর বোর্ডের মেম্বারদেরকে কিন্তু প্রচুর লেখালেখি করে গালিগালাজ করা হচ্ছে। বিষয়টা হচ্ছে এইসব গুলোর পেছনের কারণ হচ্ছে মানে সব জায়গায় একটা ডিপ স্টেট ষড়যন্ত্র ঢুকে গিয়েছে। মানে যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা চলে গিয়েছে, যারা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে চলে গিয়েছে, সেটা কেন গেছে আমি জানি না। সকলেই গেছে আমি তা বলবো না, কেউ কেউ গেছেন, হয়তো যারা গেছেন তাদের নাম আমি এখানে বলছিও না। সকলে যারা গেছেন, এটা তাদের চয়েস, আমার তাদের বিষয়ে বলার কিছু নেই। কিন্তু আমাদেরকে কেন মানে এইরকম একটা সামাজিক মানসিক হেয় প্রতিপন্ন করতে হবে? আমাদেরকে মবের শিকার করতে হবে কেন? আমাদের মেয়েরা বের হতে পারে, শিল্পীরা ভয় বের হয় না। যাদের নামে পোস্ট দেওয়া হয়েছে তারা তো বেরোতে পারে না।
এই যে আপনি যাদের নাম বললেন যারা পোস্ট করতেছে, এই পরিস্থিতিটা তৈরি করলো কারা, পিছন থেকে কারা কলকাঠিনারে, আপনার কার কি মনে হয়? আমি আসলে দেখেন, আজকে এই কথাগুলো তো আসলে যেহেতু বলি, আমরা কিন্তু দেখেছি যে ফারুকি, আশরাফ নিপুণ, বান্না এরা কিন্তু একদম ওপেনলি কাজ করেছে, ইমেল হক এরা একদম ওপেনলি কাজ করেছে এবং কয়েকটা হাউস মিলে কাজ করেছে, এটা ওপেন সিক্রেট। তো ঠিক আছে, আমি ওদের কাজ ওরা কেন করেছে এই প্রশ্ন আমি করবো না, এটা তাদের চয়েস। তারা কার পক্ষে গিয়ে কাজ করবে, তারা মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে এত বছর থেকে তার বিরুদ্ধে যাবে, তাদের চয়েস। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, তাদের চয়েস। তারা 1971 সালের পরাজিত শত্রুর সাথে হাত মিলাবে, মুক্তিযুদ্ধের আলাদা ন্যারেটিভ তৈরি করবে, সেটা তাদের চয়েস। কিন্তু আমরা বিটিভির সামনে দাঁড়িয়েছি, সেদিন থেকে শুরু হয়েছে আমাদেরকে নিয়ে খারাপ কথা বলা। তো তারা যখন এই যে আমি যদি একজনের, আমার কাছে কিন্তু বাঁধন সহ যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে অনেকেরই স্ক্রিনশট আছে ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের। আমি কিন্তু সেটা বলবো না, সেখানে অনেক শিল্পীকে নিয়ে অনেক অনেক খারাপ কথা আছে। এখন আমার কথা হচ্ছে যে কিছু জিনিস কিন্তু লিমিট ক্রস করতে হয় না, বর্ডার লাইন ক্রস করতে হয় না। হ্যাঁ, আমরা তো শিল্পী। এই যে আপনি বললেন, অনেকের নাম বললেন, এদের অনেকেই তো সেই আন্দোলনে সক্রিয়ভাবে ছিলেন, তাদেরকে তো মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না দেখি। যে কুমিরটা এনেছে সে রোকেয়া প্রাচী কিংবা অরুণা বিশ্বাস কিংবা অঞ্জনা আপাস বা সাইমন সাদিক বা সোহানা সাবা বা শাওন এদেরকে কামড় দিবে। কুমির তো শিল্পী দেখে কামড় দিবে না। আপনার ফ্রাঙ্কিস্টাইনের দানব তো প্রথমে ফ্রাঙ্কিস্টাইনকে কামড়টা দিয়েছে, আজকে তো তারাও বিপদে আছে। তা আমার কথা হচ্ছে যে তারা তাদের বিপদটাকে কি তারা এখন এনজয় করছে? আমাদেরকে যে বিপদের মধ্যে ফেলা হলো, আসলে আমাদেরকে বিপদে ফেলতে গিয়ে রাষ্ট্রকে বিপদে ফেলা হচ্ছে। আজকে যখন আমরা কিছু শিল্পী বিপন্ন হচ্ছি, তখন বিপন্ন হচ্ছে কিন্তু বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের সংস্কৃতি। তো বাংলাদেশের সংস্কৃতি বিপন্ন হওয়া মানে কি? আজকে যদি সংস্কৃতি ধীরে ধীরে বিপন্ন হয়ে একদম ধ্বংসের দিকে যায়, তাহলে কি আজকে বাঁধনরা বা অন্যরা কি সিনেমা বানাতে পারবে, অভিনয় করতে পারবে? তারা তাদের জীবন খুব সেফ থাকবে? থাকবে না তো। তাদের জীবনে তো এখন সেফ না, কারণ তারা যাদেরকে নিয়ে এসেছে, যাদের সাথে আতাত করেছে বা যাদেরকে মব ক্রিয়েট করার জন্য উৎসাহিত করেছে বা তাদের এই ধরনের খারাপ আচরণে, রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসের আচরণে মৌন থেকেছে। আমি জানি না তারা কোন বাংলাদেশ চেয়েছে, এই বাংলাদেশ তারা চেয়েছে কিনা তাদের বলতে পারবে। কিন্তু আজকের যে বাংলাদেশ, তারা যদি এই বাংলাদেশের জন্য রাজপথে নেমে থাকে, তাহলে তারা কি বাংলাদেশ দেখে খুশি? তারাও তো আজকে ভুক্তভোগী। আর যদি তারা মনে করে যে এই বাংলাদেশে তারা ভুক্তভোগী হয়ে তারা হ্যাপি, তাহলে আমার বলার কিছু নেই। একেবারেই। এখানে একজন একটা প্রশ্ন করছেন, পরে করব। সংস্কৃতি উপদেষ্টার স্ত্রীকে নিয়ত আজকে 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তার একটা বক্তব্য প্রচার হচ্ছে। অনেকেই বলছেন তাইলে উনি কি করলেন? উনি তো একদম পুরোপুরি গণভবনের লোক ছিলেন। দেখেন, এই প্রশ্নটা আসলে হয়তো উঠতো না। একই ছবিতে অভিনয় যিনি করেছেন, একজন মুজিব হয়েছেন, একজন ফজিলাতুন্নেসা মুজিব হয়েছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা। বঙ্গবন্ধুকে তার চরিত্রে আরিফিন শুভ অভিনয় করেছেন। আরিফিন শুভ অভিনেতা হিসেবে তার যে অর্জন, সেই অর্জন অনুযায়ী তিনি কিন্তু একজন শিল্পী কোটায় কিন্তু আমাদের জমি দেওয়ার অধিকার, সেই সুবিধাটা আসলে সরকারিভাবে আছে শিল্পী কোটায়। শিল্পী কোটায় সে জমি এমনিই পায় তার লেভেলের যে অভিনেতা। তাহলে আরিফিন শুভ জমি পেলে যদি সেটা নিয়ে সবাই কটাক্ষ করতে হয়, যদি আরিফিন শুভর শিল্পী জীবন, ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন বিপন্ন হয়, তাহলে তো প্রশ্ন আসবে, তাহলে বঙ্গমাতা করে কেন আরেকজন শিল্পীর কোনো কথা হবে না? এই প্রশ্নটা এই যুক্তির কারণেই কিন্তু এসেছে। প্রথমে কিন্তু কেউ বঙ্গমাতার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমরা তো কোনোদিন বঙ্গমাতার চরিত্রকে অভিনয় করেছে তাকে নিয়ে কোনো প্রশ্নই তুলবো না, আমরা তো তুলিনি কোনোদিন। কিন্তু যখন বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন নিঃস্বকে নিঃস্ব করে দেওয়া হলো এবং তার জীবন বিপন্ন হয়ে গেল, এবং আমাদের আরেকজন শিল্পী শাহরিয়ার নাজিম জয়, সে যেভাবেই বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে জমি পাক, সে তার কোটায় পেয়েছে, সে তো আমার জমি নেয়নি। তাকে আমি পছন্দ নাও করতে পারি, একজন শিল্পী হিসেবে সে জমি পেয়েছে, সেটা নিয়ে তাকে অপদস্থ করা, আমাদের শিল্পীদেরকে বিভিন্ন সিনেমা থেকে, নাটক থেকে বাদ দিয়ে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া, এটা তো তারা শুরু করেছে, আমরা করিনি।
আপনি যদি মানে একজনকে বিপন্ন করেন, কথা তো যুক্তিসঙ্গত ভাবে উঠে আসবে না? আপনি তো বঙ্গমাতা হিসেবে কান সফর করেছেন, আপনারা স্বামী স্ত্রী দুজনেই মানে মানে সরকারি টাকায় আপনি স্ত্রীর সাথে সফর করেছেন না কান ফিল্ম ফেস্টিভ্যালে। আপনি তো বঙ্গমাতা, আপনাকে তো আমরা সেই জায়গায় শ্রদ্ধা করি। তিশা আমার বয়সে ছোট, কিন্তু বঙ্গমাতা করার পর তো আমি একটু শ্রদ্ধা করি, কিন্তু সেটা শ্রদ্ধা জায়গাটা তো রাখতে হবে। আপনি যদি বঙ্গবন্ধু ক্যারেক্টারের জন্য আরিফিন শুভকে অশ্রদ্ধা করে, আরিফিন শুভকে বিপন্ন করেন, আমি রাজনীতি সরিয়ে দিচ্ছি, রাজনীতি বাদ দিয়েই আমি যদি সিম্পল একজন অভিনয় শিল্পীও হই, আমি কিন্তু আমার দেশের দুজন শিল্পীকে জমি পাওয়া নিয়ে অপদস্থ করাটাকে আমি সমর্থন করি না। বঙ্গবন্ধু চরিত্র অভিনয় করার জন্য কাউকে অপদস্থ করাটাকে আমি মানবো না। একেবারে শেষ করে আসছে একটা প্রশ্ন করি, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আজকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে, সকল সেক্টরে এক ধরনের অস্থিরতা এবং ট্যাগিং দেওয়ার যে একটা ভয়ঙ্কর প্রবণতা, এই পরিস্থিতি আসলে সামনের দিনগুলোতে সংস্কৃতি মনে কি প্রভাব ফেলবে? আসলে আমি এর খুবই খারাপ প্রভাব অলরেডি ফেলে দিয়েছে। আমি মনে করি কি, ধরেন অ্যাক্টর সিকিউরিটি, ডিরেক্টর গিল্ড, প্রোডিউসার অ্যাসোসিয়েশনে যারা আছেন, এখানে আসলে আমি মানে পোস্টটা দেওয়ার পর আমার মনে হয়েছে যে কোনো শিল্পী বাকি নেই। আমাদের দিন মোহাম্মদ মন্টু বিএনপি রিপ্রেজেন্ট করেন, সে হয়তো একাই কাজটা করেনি, তার পিছনে অনেকেই আছে, হয়তো আরো অনেকে মিলেই করেছে হয়তোবা। তো সেখানে আমার মনে হয়েছে যে যারা আমাদের সংস্কৃতি অঙ্গনের মধ্যে এসে এই ধরনের মব ক্রিয়েট করে, হামলা মামলা, রাজনীতিটাকে অপরাজনীতির জায়গায় নিয়ে যাওয়া। দেখেন, আমরা যখন রাজনীতি করেছি, আমি কোনোদিন আমার কোনো কোয়ার্টিস্টকে বুঝতে দিইনি যে আমি আওয়ামী লীগের রাজনীতি করি। আমার দ্বারা কেউ কোনোদিন কোন রকমের হুমকি ধামকি শিকার হয়নি, আমি বরং উপকার করার চেষ্টা করেছি। তো কাজে যারা রাজনীতিকে ব্যবহার করে অন্য শিল্পীদেরকে বিপন্ন করছে, আমি মনে করি এটা সকল সংগঠনের উচিত এটাকে সিরিয়াসলি নেয়া, এবং রাজনীতির ঊর্ধ্বে কি বাংলাদেশকে দেখা দরকার এই মুহূর্তে। আর রাজনীতি কেন শিল্পীরা করবে না? সারা পৃথিবীতে বড় বড় শিল্পীরা রাজনীতি করবে, এটা তার অধিকার। তো রাজনীতি কেন করলো শিল্পীরা, কেন ক্রিকেটার রাজনীতি করলো, তাতে ক্ষতি হয়ে গেল, এই যুক্তিটা দিয়ে আসলে আমাদেরকে বিপন্ন করার জন্য, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করবার জন্য আসলে একটা উসিলা বের করে। তা আমার মনে হয় সবার উচিত, রাষ্ট্রে কি হচ্ছে আসলে, আজকে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, আজকে রাষ্ট্র বিক্রি হয়ে যাচ্ছে, আজকে আমাদের ভূখণ্ড ভাগ হয়ে যাচ্ছে, আজকে করিডোর সমস্যায় আমরা জর্জরিত, আজকে প্রক্সি ওয়ারে আমরা জর্জরিত। বাংলাদেশ আজকে সবচাইতে ক্ষতির জায়গায় দাঁড়ানো। আমাদের শিল্পীদের দেশের স্বার্থে একটু ভাবা দরকার, যে ব্যক্তির পেছনে ছুটে, মরিচিকার পিছনে ছুটে দেশটাকে এই জায়গায় নিয়ে এসেছে, সেখানে সেই সংস্কৃতি কর্মীরাও কিন্তু ভালো নেই। যারা রাজপথে নেমেছিলেন, দেশ সংস্কার করতে চেয়েছেন, তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, দেশের প্রশ্নে আপনারা রাজপথে আবার নামেন, বাংলাদেশটাকে রক্ষা করেন, আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি আমার 1971-কে আঘাত করবেন, বঙ্গবন্ধুকে আঘাত করবেন, আমার ভূখণ্ডকে আঘাত করবেন, আমার সংবিধানকে আঘাত করবেন, আমার যখন নারীরা ধর্ষিত হবে, যখন আমার শিক্ষক অপমানিত হবে, মুক্তিযুদ্ধ অপমানিত হবে, আপনি যখন সেখানে চুপ করে থাকবেন, তখন আমি আপনার সাথে নাই। আপনি আমার বঙ্গবন্ধু কন্যাকে যখন তার উন্নয়নের প্রশ্নে তাকে নোংরা ভাষায় কথা বলবেন, তখন আপনার সাথে আমি এক কাতারে দাঁড়াবো না। কিন্তু আপনি রাষ্ট্রের স্বার্থে, যুক্তির স্বার্থে, আপনি যদি আপনার বোধোদয় ঘটে, আমি বলবো না আপনার আওয়ামী লীগকে সমর্থন করতে হবে, আপনি রাষ্ট্রের কথা বলেন। আর এখন কেন বলছেন না এত এত নারী ধর্ষিত হচ্ছে, কথা কেন বলছেন না? এখন কেন কাজ করতে পারছেন না? লাস্ট প্রশ্নটা করি ছোট করে, সংস্কৃতি অঙ্গনের তাহলে কি হবে, ভবিষ্যৎ কি সংস্কৃতি অঙ্গনের? সংস্কৃতি অঙ্গনের ভবিষ্যৎ আমি এখনো মনে করি যে শিল্পীরাই কিন্তু যুগে যুগে ঘুরে দাঁড়িয়েছে, শিল্পীরাই কিন্তু শক্তির জায়গা। এবং শিল্পীরা যদি মনে করে যে আমার দেশ আমার মাটি, জঙ্গিদের হবে না, আমার দেশ আমার মাটি পাকিস্তানের ঘাঁটি হবে না, আমার দেশে করিডোর হবে না, আমার সংস্কৃতি চর্চা আমি করব, আমি কোনো তৌহিদি জনতাকে চিনি না, আমি কারো চোখ রাঙানিতে আমার সংস্কৃতি চর্চায় আমি চোখ রাঙানি সহ্য করব না, আমার ইতিহাসের প্রশ্নে, 71-এর প্রশ্নে আমি শির দ্বারা উঁচু করে থাকব, আমি ডিপ স্টেটের টাকায়, ষড়যন্ত্রের টাকায় বিক্রি হব না, দেশদ্রোহী হব না।
তাহলে দেশ ঘুরে দাঁড়াবে। আর শিল্পীদের বিভাজিত হলে যুগে যুগে কিন্তু শিল্পীদেরই ক্ষতি হবে। একদম। শোনেন, আরেকটা কথা বলি, আমি 10 সেকেন্ড নিব। বঙ্গবন্ধু কন্যাকে এমনি এমনি মাদার অফ হিউম্যানিটি বলা হয়নি। তিনি তার 16 বছরের জীবনে, রাষ্ট্র প্রধানের জীবনে সময়ে তিনি যত শিল্পীদের সাহায্য সহযোগিতা এবং শিল্পী কোটায় জমি দিয়ে সাহায্য করেছেন, সম্মানিত করেছেন। উনি সাহায্য বলেন না, উনি বলেন সম্মানিত করে, এটা তাদের অধিকার। উনি যেটা করেছেন সেটা যদি আমাদের সকল শিল্পী আরেকবার একটু চিন্তা করে যে কেমন সংস্কৃতি বান্ধব একজন প্রধানমন্ত্রী আমাদের ছিলেন। আমরা যা খুশি তাই করতে পেরেছি, যা খুশি তাই বলতে পেরেছি তাকে। তার সমালোচনাও সকলে করেছে। কোনোদিন সাংবাদিকের চাকরি যায়নি, কোনোদিন থিয়েটার বন্ধ হয়নি, কোনোদিন শিল্পীদের দোকান উদ্বোধন বন্ধ হয়নি, কোনোদিন শিল্পীরা রাস্তায় এভাবে মার খায়নি। অসংখ্য ধন্যবাদ রোকেয়া প্রাচী, অসংখ্য ধন্যবাদ।